মেজগিন্নি, ছোট গিন্নি এসব কি বলছে? কি হয়েছে? বলছে জিজু, রাতুলকে আজ বা কালকের মধ্যে খড়গপুর যেতে হবে, ওর কাজ আছে। তাই ভাবছিলাম এই কটা দিন আমি এই বাড়িতেই থাকবো। রাতুল কবে যাচ্ছে খড়গপুর? ও তো কাউকে কিছু বলেনি। রাজীব দা, রাতুল, রাতুল নিচে আয়। জিজু, ও একটা নতুন প্রজেক্টে অ্যাসিস্ট করবে বলল, ও কলেজেরই প্রজেক্ট। আমি তো সকলকে বুঝিয়ে বলবো বলেছিলাম। এতে বোঝানোর কি আছে রাতুল? তুমি কাজের সাথে বাইরে যাচ্ছ, শ্রীকেও নিয়ে যাও, শ্রীও তোমার সঙ্গেই যাবে। না পিপি, সেটা হয় না। ও তো ওর কাজের জন্য যাচ্ছে, আর ওর একা থাকলে ভালো হবে। আর আমারও তো ক্লাসেস থাকবে এখানে না, সেই জন্যই ভাবছিলাম আমি আপাতত যদি এখানে ওর কাজটা মিটলে তখন দেখা যাবে। দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, এসব কি বলছো কি তুমি? কাজটা শেষ হলে দেখা যাবে মানে? এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? একজন দাদায়ের জন্য বিয়ে করে এখন সে বিয়ে মানছে না। আর একজন পরিবারের সম্মানের জন্য বিয়ে করে এখন দিরাগমনে এসে বলছে শ্বশুর বাড়ি যাবে না। সমু, এটা কি ঠাট্টা হচ্ছে নাকি? গিন্নি, ও গিন্নি অত রাগারাগি করো না। এই খুকি তোদের মাকে সামলা। মা তুমি একবার এসো এখানে, শান্ত হয়ে বসে। এই খুকি, আয় মাকে একটু বসা। কি হয়েছে বলতো? হঠাৎ এই বাড়িতে থেকে যাওয়ার কথা বলছিস তুই? সকলে আছে, সকলের সামনে বল না কি হয়েছে। দেখ, রাজীব আর নন্দা তো শুধু তোর ভাসুর আর যা নয়, ওরা তো তোর দিদি আর জামাইবাবুও বটে। কাকাই, আমি একটু ঘরে যাচ্ছি, আমি আর পারছি না, একা থাকতে চাই। রাতুল, এটা কতদিনের জব তোমার? ঠিক জানি না সেটা। মানে? হ্যাঁ গো, তুমি কিচ্ছু বলবে না? ভাইয়া হঠাৎ এই কাজটা কেন নিল? আর এই সিদ্ধান্তটাই বা কবে নিলে ভাইয়া? বৌদি, আমি বাড়ি যাব। তোমরা একটু পরে এসো। হ্যাঁ, আর বাড়ির চাবিটা দিয়ে দাও। আমি আঙ্কেল, আই এম রিয়েলি সরি, আমি আজ এইভাবে চলে যাচ্ছি। দাদাই, আই এম সরি, বাট আমাকে যেতেই হবে। আর প্যাকিংও বাকি, আর ভাবছিলাম যে রাতে ট্রেনেই রওনা হব, আমার একটু সুবিধে হয় তাহলে। সরি। নন্দা চলো। দাদা কেন? তোরা আয় না, পরে আয় না তোরা, প্লিজ।
দাদাই, আমরা আসি, বুঝলেন? পরে আপনাকে ফোন করছি। দাদা চলো, চাবি আমার পকেটেই আছে, আর বাকি যা আছে সেগুলো এখানেই থাক, পরে দেখা যাবে। যে ছেলে মিষ্টির ডেলিভারি করতে গিয়ে ঠিক মতো বুঝিয়ে খদ্দেরের সাথে কথা বলতে পারে না, সে কি করে মিঠাইয়ের মতো ভালো মেয়ের সাথে সংসার করবে বলুন তো? আমি যা বোঝার বুঝে গেছি রুদ্র। আসল কথা হচ্ছে মিঠাইকে ঠকানো হয়েছে তো। মিঠাই, এই লক্কা পায়রা নিশ্চয়ই তোমাকে অনেক কিছু বুঝিয়ে সুজিয়ে ঠকিয়ে বিয়েটা করেছে, তাই তো? সিটের মুখটা আমরা হাসি চাপতে পারছি। দাদাই, তুমি ওনার কথাগুলো বসে বসে শুনছো? আরে কি আশ্চর্য, আমি তো রেবতীর কথাও শুনলাম বসে বসে। সরি মেশমশাই, আমি এভাবে কোনো কেস হ্যান্ডেল করি না। আর বিশ্বাসবাবু যেভাবে কথা বলেন সেটা খুবই আপত্তিজনক। জানা আছে ম্যাডাম, জানা আছে। আপনি যেরকম মিষ্টি মিষ্টি কথা বলে দিনকে রাত আর রাতকে দিন করে দেন। এই সমস্ত ছেলেপিলেরাই কিন্তু আপনার ঠিকঠাক মক্ষে। তবে প্রতুল বিশ্বাসকে চেনেন তো? অত সহজে কিন্তু আমাকে ঘোল খাওয়ানো সম্ভব নয়। এই কেসে আমি জোর দিয়ে বলতে পারি যে মিঠাইয়ের এখানে কোনো দোষ নেই। মিঠাই সেরকম মেয়েই নয়। স্যার, আমার মনে হয় আপনি আগে মিঠাইয়ের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলুন। মানে এই কেসের ব্যাপারে আগে মিঠাই, তারপরে দাদাই, কাকা, পিসি, এরা সবাই আপনাকে পুরো বিষয়টা গুছিয়ে বলতে পারবে, তাই তো দাদাই? হ্যাঁ। টেস, চলো এখান থেকে। সিট, তুমি বরং রাতে আমাকে একটা ফোন করো। এখানে তো কোনো কথাই বলা যাবে না। বিশ্বাসবাবু, এই কেসটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি ছিল। আপনি এসে জোর করে একটা লড়াইয়ের সৃষ্টি করলেন। সিড, উকিল জোগাড়ের জন্য তোমার একবার আমাকে কনসাল্ট করা উচিত। চলি মেশমশাই, কোর্টে এবার ব্যাপারটা খুবই বিশ্রী হয়ে যাবে। টেস, লেটস গো। মম দাঁড়াও, মম। দাদু, মেম সাহেব বোধহয় রেগে গেলেন। রাখুন, তুমি বসো দোকানে, বসো। বলছি, আপনারা কে কে মিঠাইয়ের পক্ষে আছেন একটু এদিকে আসবেন তো। আমিও দেখছি রেবতী রায় কি করে মামলা জেতে। আচ্ছা রুদ্র, মিঠাইয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ করা হয়েছে বলো তো?
তুমি একটা কাজ করো তুমি তোমার ওই লক্কা পায়রা বন্ধুর কাছ থেকে সব কাগজপত্রগুলো জোগাড়। মিঠাইকে ঠিক কি বলা হয়েছে, কি নোটিশ সার্ভ করা হয়েছে, সেটা আমাকে দেখতে হবে। গোপাল, এসব কি হচ্ছে মিঠাইয়ের জীবনে? বাবু তো চটে গেল জ্যাঠামশাইয়ের কথা, এখন কি হবে? ওভাবে মিঠাইয়ের কাছ থেকে মুন্নিকে কেড়ে নেওয়া হলো কেন সেটা মিঠাই জানতে চায়। মিঠাই মুন্নিতে চড়ে সারা শহর ঘুরে বেরিয়েছে, আর বারবার মিঠাইয়ের মুন্নিকে ইনসাল্ট করা হয়েছে। এটা কিন্তু মিঠাই মেনে নিচ্ছে না। হ্যাঁ, ও বাবারে, এটা কি হলো শুনি? এটাকে ব্রেক দেওয়া বলে, মানে বোঝো? আমি না গাড়ির মতো তোমার মুখেও ব্রেক লাগাতে চাই। চুপ করে বসতে পারো না তুমি? মিঠাই চুপ করে বসবে কেন শুনি? মুন্নির ইনসাল্টটা ইনসাল্ট না? বারবার বলা হচ্ছে মিঠাই নাকি সাইকেল চালাতে জানে না। কেন বলা হবে এরকম? মিঠাই মুন্নিকে নিয়ে সারা শহর ঘুরে বেড়ায়নি? কি চাও কি তুমি? হ্যাঁ, আমি গাড়িটা ঘুরিয়ে মনোহরা ফেরত যাই, সেখান থেকে তুমি তোমার সাইকেলটা নিয়ে আসবে, তাই তো? এটাই চাই তো? কারোর জন্য না কখনো ভালো করতে নেই, সত্যি। এতটা রাস্তা সাইকেলে করে আসতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, কি হতো? কি হতো শুনি? তুমি কোর্টে পৌঁছাতে পারবে না, আর আমার সময় নষ্ট হবে। শোনো, একে এই কোর্টের চক্করে না আমার কাজ হ্যাম্পার হচ্ছে মিঠাই, মানে কাজের ক্ষতি হচ্ছে, আর নষ্ট করার মতন সময় আমার হাতে নেই মিঠাই। তা লাট সাহেব এত বড় ঝামেলা ঘাট থেকে নামাচ্ছে, কাজ তো একটু হ্যাম্পার হবে। আমার কোনো ঝামেলা কখনো ছিল না মিঠাই, এই ডিভোর্সটা দাদাই তোমার জন্য করাচ্ছে। আমি কিন্তু বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, তো ডিভোর্স করা না করা দুটোই সমান আমার জন্য। কিন্তু হ্যাঁ, ডিভোর্সের পরে তুমি ফ্রি হয়ে যাবে, দ্যাটস দ্যাট। আমি ফিরে হয়ে যাব, ভালো হবে। আমি জনাইতে ফিরে গিয়ে কাকার সাথে মনোহরা তৈরি করব। গুলতি হেল্প করবে, মা বকাবকি করবে, কাকি নয় দুটো কথা শোনাবে বড় জোর। আমি মুন্নিকে নিয়ে সারা জায়গা ঘুরে বেড়াবো, ট্রেনে উঠবো মুন্নিকে নিয়ে। আর হকারটা বলবে এখানে জায়গা নেই, এখানে জায়গা নেই, তাও মিঠাই মুন্নিকে নিয়ে ট্রেনের কামরায় উঠে যাবে আর বলবে চল মুন্নি। সত্যি আমি ফিরি হয়ে যাব, ভালোই হবে। দোকানটা আমি খুলতে পারবো নিজের। দাদুর নাতিকে আর এখানে কেউ নকল করবে না, আর কেউ বিরক্তও করবে না। দাদুর নাতির ডটপটের জিনিসপত্র কেউ এদিকে ওদিকে ফেলেও রাখবে না। দাদুর নাতিও সত্যি সত্যি ফিরে হয়ে যাবে, খুব ভালো হবে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে না দুজনের? ফিরি হতে হবে তো দুজনকে। একটা কথা জিজ্ঞেস করবো দাদাবাবু, যদি কিছু মনে না করো?
বল। ফিরি হয়ে যাওয়ার পর মিঠাইকে মনে পড়বে তোমার? এই বাড়াবাড়িটা কিন্তু আমার একেবারে পছন্দ হচ্ছে না, বলে দিলাম। কেসটা যখন হলো তখন তোমার সমুখে আটকানো উচিত ছিল। কিছুতেই বুঝতে পারছি না, এখন পুরো ঘটনাটা তোমার হাতের বাইরে চলে গেছে। আমি তো বলেইছি আমি একটা জুয়ো খেলছি। দেখো, এটাও তো ঠিক যে মিঠাই তো আর সারাটা জীবন এরকম একটা মিথ্যে বিয়ের বাঁধনে বাঁধা থাকতে পারে না। আরে বাবা, একসঙ্গে থাকতে থাকতে দাদু ভাইয়ের মন পাল্টে যেত, আর যাচ্ছেও তো তাই। তোমার এই উদ্ভট বুদ্ধির জন্য পুরো ব্যাপারটা জল পড়ে গেল। গিন্নি, তুমি আমার দিকটা বুঝতেই পারছো না। শোনে, তুমি আমি নয়, সিদ্ধার্থ, ওর মন পাল্টানো অত সহজ নয়। কি পাল্টেছে? হ্যাঁ, আরে ও তো বিয়ের অর্থই বোঝে না। মিঠাইয়ের সঙ্গে আগের তুলনায় একটু ভালো ব্যবহার করছে, আর ওই ভাই বোনদের সাথে কথাবার্তা বলছে। কি মনের পরিবর্তন হয়েছে শুনি? ও, এই ডিভোর্স কেসটা হলে দাদু ভাইয়ের মনের পরিবর্তন হয়ে যাবে তো? মা, কি হচ্ছে কি এসব? হ্যাঁ, এখন এইসব কথা বলে কি লাভ বলো তো? যা হবার তা তো হয়ে গেছে। বাবা, দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে এবার। জানি না ওদিকে মিঠাই কি করছে। চিন্তা করিস না খুকি, গিন্নি অত ভেবো না। ওই বিশ্বাসবাবুর উপর আমার পুরো ভরসা আছে, মিঠাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। বিয়েটা যদি ভেঙেই যায় তাহলে মিঠাইয়ের কি লাভ হবে আমি জানি না। এই দেখো গিন্নি, অমন করলে কি চলে বলো? শোনো, তোমার তো রাধা মাধবের উপর বিশ্বাস আছে, যাও গিয়ে প্রার্থনা করো। চল খুকি। মা, আসছি। কি হচ্ছেটা কি? ছটপট করছো কেন? চুপ করে বুঝতে পারছো না? কোর্টে সাইলেন্স মেনটেন করুন। সরি ম্যাম। কি হচ্ছেটা কি স্যার? হ্যাঁ মিসেস রয়, আপনি এবার শুরু করুন। থ্যাংক ইউ ম্যাম। আমার ক্লায়েন্ট সিদ্ধার্থ মোদক একজন রেসপেক্টেবল, এডুকেটেড, স্মার্ট ইয়াং ম্যান। তার সাথে এই মিঠাই দাস নামের মেয়েটির জোর করে বিয়ে দেওয়া হয়। এই বিয়েতে আমার মক্কেলের ক্যারিয়ার, জীবন সব শেষ হয়ে যাচ্ছে। তাই সে মিঠাই দাসের হাত থেকে মুক্তি চাইছে। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ বিচ্ছেদের অনুমতি দেওয়া হোক। দ্যাটস অল ম্যাম। এসব কি বলছে আন্টি? জোর করে তো কেউ কিছু করেনি। আমার মক্কেল মিঠাই দাস বা তার পরিবারের লোকজন কেউই কিন্তু সিদ্ধার্থ মোদকের ওপর বিয়ের জন্য জোর করেনি, বরং উল্টে এই সিদ্ধার্থ মোদক জোর করে মিঠাই দাসকে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে বিয়ে করে। এবং তার সমস্ত সাক্ষ্য প্রমাণাদি আমার কাছে রয়েছে। আদালত চাইলে আমি তা দিতে প্রস্তুত। তাই
আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব আমার মক্কেল মিঠাই দাসকে সুবিচার দেওয়ার জন্য। দ্যাটস অল ইউর অনার। বিয়ে তো বেশি দিন হয়নি দেখছি। মিসেস রয়, আপনার অভিযোগের পক্ষে কি কি প্রমাণ আছে সেগুলোই আদালতের সামনে উপস্থিত করুন। ইয়েস ম্যাম। সোমদেব মোদক আমার প্রথম সাক্ষী। বলছি প্রসিডিংটার কতক্ষণ চলবে? মানে সাফোকেশন হচ্ছে, সমানে মিথ্যে কথা বলে যাবো। হোয়াট ইজ দিস? এই তো সেট আর একটুখানি হয়েই এসছে। আসলে মম বলছিল আজকেই হয়তো ভার্ডিক্টটা হয়ে যেতে পারে, তাই। ওকে, আমার ভালো লাগছে না রে। বিশ্বাসবাবু পেরে উঠবেন তো এই রেবতীর সঙ্গে? সত্যিগুলো কেমন কেমন সব ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে। বাবা একটু ধৈর্য ধরো। বিশ্বাসবাবু তো এখনো কথা বলাই শুরু করেনি, শেষ অবধি দেখো না কি হয়। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, আমি অনেককেই অনেক প্রশ্ন করতে পারতাম, ক্রস এক্সামিনেশনের জন্য অনুমতিও চাইতে পারতাম, কিন্তু আমি তা করব না। তাতে আদালতের সময় মিথ্যেই নষ্ট হবে। আমি শুধুমাত্র বাদী পক্ষের সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করতে চাই, তাও 2-4টি। আশা করি তাতেই আদালতের সামনে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে। এবার জমবে মজা। সিড, বি কেয়ারফুল প্লিজ। কি বলছিস ভেবে চিনতে বলিস। আর ইউ শিওর মিস্টার বিশ্বাস আপনি শুধুমাত্র সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করতে চান? ইয়েস ইওর অনার, তাও 2-1টাই প্রশ্ন করব। রেবতী ম্যাডামের মতন এত সাক্ষীকে জেরা করার আমার দরকার নেই। তার কারণ আমি জানি উনি যেগুলো বললেন সেগুলো সবকটাই মন গড়া এবং বানানো। আমি সিদ্ধার্থ মোদককে প্রশ্ন করার অনুমতি পাবো কি ইওর অনার? নিশ্চয়ই, গ্রান্টেড। থ্যাংক ইউ। দেখো, অনেক কথাবার্তা হলো, আদালতে অনেক কাগজপত্র জমা পড়লো। এবার বলো তো সত্যিটা কি? মানে তোমার মিঠাইয়ের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? আদৌ কি কোনো অভিযোগ আছে? হ্যাঁ, অফকোর্স অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। বেশ, তাহলে বলো একে একে। ওকে, প্রথম অভিযোগ, মিঠাই জায়গার জিনিস জায়গায় রাখে না। হাজারবার বারণ করা সত্ত্বেও আমার ল্যাপটপ, চার্জার, পাওয়ার ব্যাংক এবং অন্যান্য জিনিসপত্র যেখানে সেখানে ফেলে রাখে। ও মানে কারোর কথা শোনাই প্রয়োজন মনে করে না। ইনফ্যাক্ট ও শুধু কথা বলে, শোনে না। এটা অভিযোগ? আগে হ্যাঁ,
আচ্ছা, আর কি কি অভিযোগ আছে সেগুলো আদালতের সামনে খুলে বলো। ওকে, ওর হাত পায়ে কন্ট্রোল নেই, তুফান মিল ট্রেন তুফান মেলের মতন ছুটে বেড়ায়, যখন তখন জিনিসপত্র ভেঙে দেয়, উল্টে ফেলে দেয়, মানে যা ইচ্ছে তাই করে। মিঠাই আর কিছুতেই চুপ করে সহ্য করবে না। আমি কখনো কোনো জিনিস ভাঙিনি। তুমি যে কয়েকদিন আগে দরজার হ্যান্ডেলটা ভেঙে দিলে তার বেলা। হ্যাঁ, এটা সত্যি, মানে জোরে দরজা ধাক্কা দেওয়ায় দরজার লকটা ভেঙে গেছিল, কিন্তু সেটার জন্য সাফার আমি করেছিলাম। তোমার সঙ্গে এক ঘরে রাত কাটাতে হয়েছিল আমাকে, ডোন্ট ফরগেট দ্যাট। এখন শুনছো, বলছি এই যে সিদ্ধান্তটা হলো না, এতে কি হবে? হ্যাঁ, কি হবে? আমি এতে দাদা ভাই আর মিঠাইকে একসাথে ম্যারেজ কাউন্সেলিং এর জন্য যেতে হবে, বুঝলে? শোনো ঠাম্মি, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। ধরো, মানে ধরে নাও কোনো কারণে তোমার আর দাদাইয়ের মধ্যে বনিবনা হচ্ছে না। এই বাবা, কি বলছিস? কি না না না, সেটা কি করে হবে শীতল দাদা বাবু? আরে না, ও তো বললো ধরো, ধরে নাও, মানে ধরে নিতে বলবো। দিম্মা, ব্যাপারটা হচ্ছে যে এই যে বিবাহ সম্পর্কে পরামর্শদাতা, মানে ম্যারেজ কাউন্সিলর আর কি, তিনি করবেন কি, মানে যদি আপনারা দাদাইয়ের ক্ষেত্রে তেমনটা ঘটতো, তাহলে আপনাকে এবং দাদাইকে অনেকগুলি প্রশ্ন করতো, আর সেই প্রশ্নের উত্তর থেকেই মনের মধ্যে থাকা অনেক চাপা রাগ, ক্ষোভ, দুঃখ, অভিমান এসব কিছু বেরিয়ে আসতো। পরামর্শদাতা সেগুলো শুনে আপনাদের পরামর্শ দিতেন যে কিভাবে এই সমস্ত বিষয়গুলো থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই আর কি। রাজীব দা, তোমরা এখনো ওই স্টুপিড বিষয়টা নিয়ে আলোচনা করছো? যাই হোক, একটা কথা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে আমি কিন্তু কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাব না। আসলে সবাই জানো যে আমি বিয়েতে বিশ্বাসী নই, তো শুধু শুধু কেন কোনো ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবো? ডাজন্ট মেক সেন্স, রাইট? এনিওয়ে, এইসব ফালতু কাজের পিছনে আমি আর সময় নষ্ট করবো না, অনেক হয়ে গেছে। এই কথাটা তুই এখন বলতে পারিস না সিড, কারণ ম্যারেজ কাউন্সিলরের ভার্ডিক্টটা তুই ডেকে এনেছিস কোর্টে। মানে কি করলাম আমি? দেখ টেস, সত্যিটা তো বলতেই হতো। তুই ভালো করেই জানিস আমার মিথ্যে কথা বলতে খুব সমস্যা হয়, আর কোর্টের সেশনটা না একটা বিচ্ছিরি ফাইটে পরিণত হয়ে গেছিল, আমার খুব বিচ্ছিরি লাগছিল। আন্টি কোর্টে যেভাবে কথাগুলো বলছিল, তারপর সোমদা আর এই বাড়ির বড় ছেলে মিস্টার মোদক, তারা এই বিয়েটাকে যেভাবে প্রেজেন্ট করছিল, সেটা বোধহয় সত্যি নয়, রাইট? বাট সিড, মম তো এসে বলেই গেছিল যে যা যা বলা হবে সেগুলো অভিযোগ বলে মনে হতেই পারে। আর সবটা তো সত্যি বলা যায় না, কারণ সবটা সত্যি বললে কেসটাই নড়বড়ে হয়ে যেত, তাই না? আর তুই যখন এখন এতগুলো কথা বলছিস, তাহলে মিউচুয়াল ডিভোর্সে রাজি হলি না কেন? কারণ তাতেও একটা বড় মিথ্যে বলে সিস্টেমটাকে ঠকানো হতো, and I firmly detest that. Anyway, যা হওয়ার হয়ে গেছে, আমি আর এইসব নোংরা ঝামেলার মধ্যে থাকতে চাই না। আমি বাড়িতে সবাইকে রিকোয়েস্ট করবো, আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। আমার না মাথাটা ফেটে যাচ্ছে, আর আমি নিতে পারছি না এসব। I really need a break. Please give me a break. দাদাই, আজকের পুরো বিষয়টা নিয়ে মম খুবই আপসেট, কারণ মমের তো একটা রেপুটেশন আছে নাকি? স্বাভাবিক, আপসেট হয় তো স্বাভাবিক রাজীব। সিদ্ধার্থ যে দুম করে ওরম একসঙ্গে রাত কাটানোর কথা বলে দেবে, আমরা তো কেউ ভাবতে পারি।
দাদাই মম আর নিজে থেকে ফোন করবে না আর এখানে তো আসবেই না বলেছে, তাই আমাকে দিয়ে একটা কথা বলে পাঠালো। 2 সপ্তাহের মধ্যে অ্যাকর্ডিং টু কোর্ট ভার্ডিক্ট ম্যারেজ কাউন্সিলার্স অফিসে যেতে হবে মিঠাই আর সিড। নয়তো এই কেসটা অনির্দিষ্টকালের জন্য চলবে আর ভায়োলেশন অফ কোর্ট অর্ডার হয়ে যাবে। প্লিজ আপনারা সকলে একটু এই বিষয়ে ভেবে দেখবেন। আর দাদাই, আপনি তো এই কেসটার জন্য মমকে ডেকে পাঠিয়েছিলেন, তাই না? তার আগে তুই আমায় একটা কথা বলতো নিপা, সত্যি করে বলবি। হ্যাঁ বল না, তুই কি জানতে চাস? এই যে রাতুলের সাথে আমার বিয়েটা হলো, বিয়ের এত নিয়ম কানুন হলো, তোর খারাপ লাগেনি? তোর রাতুলের কথা মনে পড়েনি নিপা? শ্রী, শ্রী তুই এসব কি বলছিস বলতো? শ্রীতমা দিদি, নতুন জামাই বাবু নিপা দিদির জামাই বাবু। নিপা দিদি পুরনো কথা কেন মনে রাখতে যাবে বলো, তাই না বলো নিপা দিদি? সবকিছু ভোলা তো এত সহজ নয় মিঠাই। কই রাতুলও তো কিছুই ভুলতে পারছে। পারবে না, সেটাই তো স্বাভাবিক। নিপা দিদি, নিপা শ্রীতমা দিদি, আমাকে ছুঁয়ে বলো তো, এই জন্যে নতুন জামাইবাবু তোমার থেকে দূরে চলে গেছে? তুমি আমাদের কাউকে কিছু জানাওনি কেন শ্রীতমা দিদি? শ্রী, এত বড় একটা কথা তুই আমাদের কিচ্ছু বলিসনি। রাতুল কি বলেছে তোকে? তুই সেটা এক্ষুনি আমায় বল শ্রী, আমি রাজীবদার সঙ্গে সেটা নিয়ে কথা বলবো। এটা কি হচ্ছে? এটা কি? প্লিজ এটা নিয়ে আর কাউকে জানানোর কোনো দরকার নেই, আমি ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেবে? কিভাবে কিভাবে ম্যানেজ করার কথা ভাবছো শ্রীতমা দিদি? ওই বাড়িতে আর ফিরে না গিয়ে? আমি জানি না মিঠাই। শ্রী, আমি জাস্ট ভাবতে পারছি না রাতুল নিপার জন্য তোকে ইগনোর করছে। না না, এটা কি করে সম্ভব? রাতুল তো এমন ছেলে ছিল না। রিল্যাক্স অ্যান্ডি, আমরা সবাই জানতাম যে রাতুল নিপাকে ভালোবেসে ফেলেছিল, জানতাম না? ইনফ্যাক্ট শ্রীও সেটা ভালো করেই জানে। ইউনো, আমি না এই কারণেই বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না। একটা ঘটা করে বিয়ে হচ্ছিল, সেখানে নিপা একটা বড় ভুল করে ফেললো আর একটা সোশ্যাল প্রেশার ক্রিয়েট হলো। আর সেই প্রেশারের আন্ডারে পড়ে শ্রী দুটো ফ্যামিলির কথা চিন্তা করে বিয়েটা করে ফেললো রাতুলের সাথে। তো এতে রাতুলের দোষটা কোথায়? মানে আই ডোন্ট সি হিম এট ফল্ট। হ্যাঁ, এইটা বলতে পারি যে রাতুলের একটাই দোষ, ও তো বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করে। তো কেন করলো বিয়েটা এইভাবে, সেটা হয়তো ওর করা উচিত হয়নি। যাই হোক শ্রী, আমার মনে হয়
রাতুল প্রেশারে গিভেন করেছিল, কিন্তু তুই এবারে কিন্তু ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নে। কোনো প্রেশারে গিভেন করিস না শ্রী, আমি বারবার বলছি। কি করবে তোমার দিদি? এই বিয়েটা ভেঙে দেবে? দাদুর নাতির কাছে না হয় বিয়ের কোনো মানে নেই, কিন্তু শ্রীতমা দিদি তো তেমন নয়। দাদু ঠাম্মা আছে, দিদি বড় জামাইবাবু আছে, হেড দিদিমণি আছে, এটা কি হয় নাকি? শোনো, তুমি শ্রীয়ের মাথায় নেই বোকা বোকা আইডিয়াগুলো ঢুকিও না প্লিজ, আমি ওয়ার্ন করে দিলাম তোমাকে। অলরেডি একটা বড় বোকামি করে ফেলেছে। কিন্তু কোনো বোকামি করেনি। শ্রীতমা দিদি যাকে বিয়ে করেছে সে বিয়েতে বিশ্বাস করে। আর নতুন জামাইবাবু একদিন ঠিক বুঝতে পারবে ইচ্ছে মতো বিয়ে করাও যায় না, আর বিয়ে ভাঙাও যায় না।